শুভ সকাল শ্রোতা বন্ধুরা, আজ আমরা নিয়ে এসেছি একটি চাঞ্চল্যকর খবর। সুতার কার্টনে লুকানো দামি মুঠোফোন ও বৈদেশিক মুদ্রা। চট্টগ্রাম বিমানবন্দরে পাচারকারী আটক। একজন যুবকের চতুর চাল শেষ পর্যন্ত ধরা পড়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দাদের হাতে। চলুন বিস্তারিত জানি। ঘটনাটি ঘটেছে গত রবিবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। মোহাম্মদ সাইম নওয়াজ নামে ২৫ বছর বয়সী এক যুবক সুতার কার্টনে কৌশলে লুকিয়েছিলেন ১০টি দামি মুঠোফোন আর ৩০,০০০ দিরহাম। তিনি ঢাকা হয়ে দুবাই যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু বিমানবন্দরের স্ক্যানারে ধরা পড়ে তার এই চালাকি। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা তাকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। উদ্ধার হওয়া মুঠোফোনগুলোর মধ্যে ছিল ২টি আইফোন এবং ৮টি স্যামসাং। এগুলোর বাজার মূল্য প্রায় ১২,৪০,০০০ টাকা। এছাড়া ৩০,০০০ দিরহামের মূল্য বাংলাদেশি টাকায় ৯,৯০,০০০। সঙ্গে জব্দ করা হয়েছে ৪৬ কেজি সুতা, যা পাচারের আড়াল হিসেবে ব্যবহৃত হয়েছিল। সাইম নওয়াজ সাতকানিয়া ছমদর পাড়ার বাসিন্দা এবং ঘন ঘন মধ্যপ্রাচ্যে যাতায়াত করতেন, যা তদন্তে নতুন সন্দেহ তৈরি করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্ক্যানিং প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থার কারণে এই পাচার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তবে এই ঘটনা প্রশ্ন তুলেছে বিমানবন্দরের নিরাপত্তা ও পাচার প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে এই ধরনের ঘটনার যোগসূত্র থাকতে পারে, যা তদন্তে উঠে আসবে। শুভদিন ক্রিকেট প্রেমী শ্রোতারা, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সুখবর। অস্ট্রেলিয়ার বিখ্যাত পেসার শন টেইট আমাদের জাতীয় দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন। চলুন এই নিয়োগের বিস্তারিত জানা যাক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ সোমবার জানিয়েছে, ৪২ বছর বয়সী শন টেইট বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন। তিনি ক্যারিবীয় কোচ আন্দ্রে অ্যাডামসের জায়গায় আসছেন। টেইট ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এবং এই মাসের শেষে দলের সঙ্গে যুক্ত হবেন। শন টেইট ক্রিকেট জগতে একটি বড় নাম। তিনি পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া বিপিএল, পিএসএল, বিগ ব্যাশ লিগ এবং ইংলিশ কাউন্টি ক্রিকেটে তার কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে। গত বিপিএলে তিনি চিটাগাং কিংসের হেড কোচ ছিলেন এবং ২০১২-১৩ মৌসুমে এই দলের হয়ে খেলেছেন। খেলোয়াড় হিসেবে টেইট ছিলেন বিশ্বের দ্রুততম বোলারদের একজন। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট, ওয়ানডে এবং টি-20 মিলিয়ে ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তার গতির কাছে ব্যাটারদের হিমশিম খেতে হতো। নতুন দায়িত্ব নিয়ে টেইট বলেছেন, বাংলাদেশ ক্রিকেট এখন নতুন অধ্যায় পা রেখেছে। আমাদের তরুণ পেসারদের নিয়ে অনেক সম্ভাবনা। আমি তাদের প্রতিভা কাজে লাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ ফলাফল আনতে চাই। তিনি আরও বলেন, হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে কাজ করার জন্য আমি উৎসাহী। এই যাত্রা আমাদের জন্য অনেক আনন্দের। বাংলাদেশের পেস বোলিং ইউনিটে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদের মতো তরুণ প্রতিভা রয়েছে। টেইটের অভিজ্ঞতা এই তরুণদের আরও শানিত করবে বলে আশা করছে বিসিবি। তার কোচিংয়ে বাংলাদেশের পেস আক্রমণ আন্তর্জাতিক মঞ্চে নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। শন টেইটের হাত ধরে বাংলাদেশের পেস বোলিং কতদূর এগোবে সেটা দেখার জন্য মুখিয়ে আছেন ক্রিকেট প্রেমীরা। তরুণ পেসারদের নতুন রূপে দেখার অপেক্ষায় থাকুন। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আজ সোমবার জমা দেবে তদন্ত সংস্থা। এছাড়া চানখারপুল হত্যাকাণ্ডের ঘটনায় আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত শুক্রবার ফেসবুকে এ তথ্য জানান। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে বিচার প্রক্রিয়া শুরু হবে। চানখারপুল হত্যাকাণ্ডে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও এ সপ্তাহে অভিযোগ দাখিল করা হবে। গত 18 ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দেন। এর আগে গত 17 ডিসেম্বর শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 2 মাস সময় দেওয়া হয়। ছাত্র জনতার আন্দোলন দমাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায় বলে অভিযোগ। এতে প্রায় 1,500 মানুষ প্রাণ হারান। 5 আগস্ট শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটে। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গণহত্যার বিচার শুরু করে। স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের লাল সবুজ জার্সিধারী মিডফিল্ডার
হামজা চৌধুরী। দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলারদের নিয়ে গঠিত এই মর্যাদাপূর্ণ তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে নাম লেখানোই ইতিহাস গড়লেন তিনি। মাত্র কিছুদিন আগেই 25শে মার্চ ভারতের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক ঘটে এই ব্রিটিশ বাংলাদেশি ফুটবলারের। শিলংয়ের সেই ম্যাচে গোল শূন্য ড্র করেছিলেন বাংলাদেশ। আর সেই ম্যাচে লাল সবুজের প্রাণ ভোমরা হয়ে উঠেছিলেন ঝাঁকড়া চুলের এই যোদ্ধা। বর্তমানে ইংলিশ ক্লাব লেস্টার সিটি থেকে ধারে খেলছেন প্রিমিয়ার লিগের দল শেফিল্ড ইউনাইটেডে। সেখানে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে নজর কেড়েছেন ইংল্যান্ডের ফুটবল মহলে। আর তাই তো স্কাই স্পোর্টসের সাংবাদিক ডেভ ট্রিহান এবং দক্ষিণ এশীয় ফুটবলারদের স্কাউট জোহাইব রশিদের নির্বাচিত বর্ষসেরা একাদশে টানা দ্বিতীয়বারের মতো জায়গা করে নিয়েছেন হামজা। এই সম্মান শুধু হামজার একারই নয়, এটি গোটা বাংলাদেশের জন্য। ইউরোপের ঘরোয়া ফুটবলে ছড়িয়ে থাকা প্রতিভাবান ব্রিটিশ দক্ষিণ এশীয় ফুটবলারদের ছাপিয়ে হামজা চৌধুরীর এমন অর্জন দেখিয়ে দিল বাংলাদেশ ফুটবল এখন বিশ্ব মঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানোর মতোই সামর্থ্য রাখে। হামজার এই অর্জন নতুন প্রজন্মের ফুটবলারদের জন্য এক অনুপ্রেরণা, এক স্বপ্ন পূরণের দিগন্ত। দেশের গর্ব হামজা চৌধুরীকে ঢাকা প্রেসের পক্ষ থেকে জানাই অশেষ অভিনন্দন। দেশের আর্থিক খাতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। সরকার ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 জারি করার মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোর মালিকানা গ্রহণ এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও ক্ষমতা লাভ করেছে। এই নতুন আইন ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই অধ্যাদেশের অধীনে সরকার এবং বাংলাদেশ ব্যাংক সাময়িকভাবে দুর্বল ব্যাংকগুলোর মালিকানা নিতে পারবে। শুধু তাই নয়, বাংলাদেশ ব্যাংক সরকারি মালিকানাধীন যে কোনো কোম্পানিকে দুর্বল ব্যাংকের শেয়ার হস্তান্তরের নির্দেশ দিতে পারবে। এমনকি কেন্দ্রীয় ব্যাংক এই ধরনের ব্যাংকের সম্পদ দায় এবং শেয়ার তৃতীয় পক্ষের কাছে হস্তান্তরের ক্ষমতাও লাভ করেছে। দুর্বল ব্যাংক নিষ্পত্তির ব্যয় মেটানোর জন্য বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে একটি পৃথক তহবিল গঠন করা হবে। এই তহবিলে সরকার ছাড়াও IMF, বিশ্বব্যাংক ও IDBর মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান থেকেও অর্থায়ন বা ঋণ নেওয়া সম্ভব হবে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের অধীনে দুর্বল ব্যাংক ব্যবস্থাপনার সকল ক্ষমতা প্রয়োগ এবং অন্যান্য দায়িত্ব পালনের কর্তৃত্ব ন্যস্ত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের উপর। এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংকে একটি নতুন বিভাগ খোলা হবে। কেন্দ্রীয় ব্যাংকের সুপারভিশন বিভাগগুলো নিয়মিতভাবে ব্যাংক পুনরুদ্ধার পরিকল্পনার হালনাগাদ তথ্য এই বিভাগে সরবরাহ করবে। এই তথ্যের ভিত্তিতে নবগঠিত বিভাগ দুর্বল ব্যাংক ব্যবস্থাপনার পরিকল্পনা প্রণয়ন করবে। বাংলাদেশ ব্যাংক 2023 সালের ডিসেম্বরে আশু সংশোধনমূলক ব্যবস্থা বা PCA ফ্রেমওয়ার্ক নীতিমালা জারি করে। এই নীতিমালার আওতায় 2024 সালের ডিসেম্বর ভিত্তিক তথ্যের ভিত্তিতে ব্যাংকগুলোকে 4টি শ্রেণীতে ভাগ করা হবে। ক্যাটাগরি 4-এ থাকা ব্যাংকগুলোর দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে এই নতুন অধ্যাদেশের অধীনে। ক্যাটাগরি 3-এ থাকা ব্যাংকগুলোর উপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হবে। অধ্যাদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, এর প্রধান উদ্দেশ্য হল আর্থিক ব্যবস্থায় জনগণের আস্থা পুনরুদ্ধার, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকের স্বাভাবিক লেনদেন বজায় রাখা। কোনো অকার্যকর ব্যাংক যাতে সুশৃঙ্খলভাবে পরিচালিত হতে পারে তা নিশ্চিত করাই এই আইনের লক্ষ্য। কোনো ব্যাংক রেজুলেশন বা নিষ্পত্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি করলে বাংলাদেশ ব্যাংক সমস্যা সমাধানের জন্য ব্যাংকে সর্বোচ্চ 2 মাস সময় দেবে এবং সম্ভাব্য পদক্ষেপের প্রস্তাবনা চাইবে। ব্যাংকের পদক্ষেপ সন্তোষজনক না হলে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি প্রতিবন্ধকতা দূর করার সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। এক্ষেত্রে ব্যাংকের কার্যক্রম সীমিত করা, আন্তঃগ্রুপ সহায়তা চুক্তি এবং তৃতীয় পক্ষের মাধ্যমে সেবা চুক্তির মতো নির্দেশনাও অন্তর্ভুক্ত থাকতে পারে। দুর্বল ব্যাংক নিয়ন্ত্রণে সরকারের এই নতুন পদক্ষেপ দেশের আর্থিক খাতকে কতটা স্থিতিশীলতা এনে দিতে পারে সেটাই এখন দেখার বিষয়। এই অধ্যাদেশ কার্যকরভাবে বাস্তবায়িত হলে তা আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং খাতের সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির ঘোষণা দেওয়ার 16 ঘণ্টা পর এবার কাশ্মীর সমস্যা সমাধানে আলোচনার প্রস্তাব দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই সমস্যা সমাধানে দুই দেশের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে ভারত বরাবরই কাশ্মীরকে তাদের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করে এবং এ বিষয়ে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে আসছে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ এ লিখেছেন, ভারত ও পাকিস্তানের শক্তিশালী নেতৃত্বকে আমি সাধুবাদ জানাই। তারা বিচক্ষণতা, জ্ঞান এবং দৃঢ়তার সাথে বুঝতে পেরেছেন যে বর্তমান সংঘাত থেকে সরে আসা জরুরি।
এই সংঘাত চলতে থাকলে আরও অনেক মানুষের মৃত্যু এবং ধ্বংসযজ্ঞের আশঙ্কা ছিল। লক্ষ লক্ষ নিরীহ মানুষের জীবন বিপন্ন হতে পারত। তিনি আরও বলেন, আমি গর্বিত যে আমেরিকা আপনাদের এমন ঐতিহাসিক এবং সাহসী সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করেছে। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি, তবে আমি এই দুই মহান দেশের সঙ্গে বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বাড়াতে চাই। পাশাপাশি আমি আপনাদের দুজনের সঙ্গে কাশ্মীর সমস্যা নিয়ে আলোচনা করতে আগ্রহী, যাতে হাজার বছরের পুরনো এই সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে পাওয়া যায়। ঈশ্বর ভারত ও পাকিস্তানের নেতৃত্বকে এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করার শক্তি দিন। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির বিষয়টি প্রথম প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প, যিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, দীর্ঘ আলোচনার পর দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেয়ায় উভয় পক্ষকে অভিনন্দন। কাশ্মীর সমস্যা নিয়ে ট্রাম্পের এই প্রস্তাব আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ভারতের প্রতিক্রিয়া কি হয় সেদিকেই এখন সবার নজর। শুভ সকাল শ্রোতা বন্ধুরা। ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব। 103 বছরের ইতিহাস ভেঙে এল ক্লাসিকোয় বার্সার রোমাঞ্চকর জয়। বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের এই মহারণে ঘটে গেল অবিশ্বাস্য নাটক। 4-3 গোলের রুদ্ধশ্বাস ম্যাচে বার্সা জিতে নিল লিগ শিরোপার টিকিট। চলুন ডুবে যাই এই ঐতিহাসিক ম্যাচের গল্পে। রোববার অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচ শুরুর 14 মিনিটের মধ্যে রিয়াল মাদ্রিদ 2-0 গোলে এগিয়ে যায় কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে। প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে, যেখানে বার্সার ডিফেন্ডার পাও কুবার্সি ও গোলরক্ষক ভয়চেক সেজনি ভুল করেন। দ্বিতীয় গোলটি এমবাপ্পের ক্লাসিক ফিনিশিং ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পাসে। মনে হচ্ছিল রিয়াল একতরফা জিতে যাবে, কিন্তু এখান থেকেই শুরু হয় বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন। 19 মিনিটে এরিক গার্সিয়া কর্নার থেকে হেড করে ব্যবধান কমান। এরপর 32 মিনিটে লামিনে ইয়ামালের বাঁকানো শটে সমতা ফেরে। আর মাত্র 2 মিনিট পর 34 মিনিটে রাফিনিয়া গোল করে বার্সাকে 3-2 এগিয়ে দেন। এই গোলের মাধ্যমে 103 বছর পর প্রথমবার এল ক্লাসিকোয় প্রথম 35 মিনিটে 5 গোলের রেকর্ড করে। এর আগে 1922 সালে এমন ঘটনা ঘটেছিল। বিরতির আগে রাফিনিয়া আবার গোল করে বার্সাকে 4-2 এগিয়ে দেন। 123 বছরের ইতিহাসে এই প্রথম কোনো দল প্রথমার্ধে 2 গোলে এগিয়ে থেকেও পিছিয়ে পড়ে। বিরতির পর রিয়াল ফিরে আসার চেষ্টা করে। 70 মিনিটে এমবাপ্পে ভিনিসিয়াসের পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন, ব্যবধান 4-3 করেন। কিন্তু রাফিনিয়া ও ইয়ামালের দুর্দান্ত ফর্মের সামনে রিয়ালের রক্ষণ ভেঙে পড়ে। শেষ দিকে রিয়াল সমতা ফেরানোর কাছাকাছি গেলেও ব্যর্থ হয়। ফেরমিন লোপেজের একটি গোল হ্যান্ডবলের কারণে বাতিল হয়। এমবাপ্পের হ্যাটট্রিক সত্ত্বেও রিয়াল হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে। এই জয়ে বার্সেলোনা লিগ শিরোপার দ্বারপ্রান্তে। পরের ম্যাচে এম্পানিয়েলকে হারালেই তারা চ্যাম্পিয়ন। ইয়ামাল, রাফিনিয়া আর গার্সিয়ার এই অসাধারণ পারফরমেন্স প্রমাণ করল বার্সা ফিরেছে তাদের সেরা রূপে। এল ক্লাসিকোর এই ম্যাচ ফুটবল প্রেমীদের মনে থাকবে বহুদিন। শ্রোতা বন্ধুরা, এল ক্লাসিকোর এই রোমাঞ্চ ফুটবলের জাদুকেই তুলে ধরল। কাল আরও নতুন খবর নিয়ে হাজির হব। ফুটবলের উত্তেজনায় থাকুন, ভালো থাকুন। শুভ দিন শ্রোতারা। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ আইনি ঘটনা নিয়ে। 2013 সালের মতিঝিল শাপলা চত্বর ও জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম, মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 13 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। চলুন বিস্তারিত জানা যাক। আজ সোমবার 12 মে সকালে বিভিন্ন কারাগার থেকে 13 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায় 2013 সালে রাজধানীর শাপলা চত্বরে গণহত্যাসহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে আজ এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি AKM শহীদুল হক এবং মেজর জেনারেল জিয়াউল আহসান। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক সদস্যদের মধ্যে আছেন পুলিশের সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক সহকারী কমিশনার জাবেদ ইকবাল, উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মোহাম্মদ মুজিবুর রহমান এবং কনস্টেবল হোসেন আলী।
আসামিদের তালিকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাও রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বশির উদ্দিন এবং ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন। ২০১৩ সালের মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সহিংসতা এবং একই বছরের জুলাই অভ্যুত্থানে গণহত্যার ঘটনা মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে। এই ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চলছে। গবেষণায় দেখা যায় ক্রমবর্ধমানভাবে পুরুষের মধ্যে বিবাহ ভীতি বাড়ছে। বাংলাদেশের সংবিধান অনুসারে ছেলেদের বিয়ের বয়স ২১ বছর, কিন্তু বয়স হলেও বিয়ে করতে চান না অনেকেই। আবার প্রেমের সম্পর্ক থাকলেও পুরুষ বিয়ের প্রতিশ্রুতি দিতে চান না। গবেষকদের ধারণা মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণে তাদের মধ্যে ভীতি তৈরি হয়েছে। পুরুষদের মতে প্রেমিকা ও স্ত্রীর মধ্যে অনেকটাই পার্থক্য আছে। প্রেমের সম্পর্কে আবেগের আশ্রয় থাকলেও বিয়ের বাস্তবতা একেবারেই ভিন্ন। প্রেমিকা থাকা অবস্থায় সহনশীল থাকেন মেয়েরা, বিয়ের পর স্বামীকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন প্রায় সব স্ত্রী। এই বিষয়টিকেই ভয় পান পুরুষরা, কারণ জীবনের স্বাধীনতা হারাতে বেশিরভাগ পুরুষই চান না। তাদের ধারণা থাকে বিয়ের পর হয়তো স্ত্রী সব বিষয়ে কর্তৃত্ব করবেন, তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করবেন স্ত্রী। আচরণ অভ্যাসে পরিবর্তন আনার ভয়ে পুরুষ বিয়ে থেকে দূরে থাকতে চায়। গবেষণায় দেখা গেছে বিয়ের পর স্বামী স্ত্রী উভয়ের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। পুরুষদের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন হলো যখন তারা নিজেদেরকে পরিবারের কর্তা হিসেবে বিবেচনা করেন। ডিভোর্স শব্দটির সঙ্গে পরিচিত সাধারণ মানুষ। বিয়ের কিছুদিন যেতে না যেতে বিচ্ছেদের ঘটনাও ঘটছে। সমাজের এমন অবস্থা দেখে অনেকে ধারণা করেন তার ক্ষেত্রেও হয়তো এমনটাই ঘটবে। আর এসব কারণে তার মনে নেতিবাচক অনুভূতি জন্মায় বিয়ের বিষয়ে। এছাড়া বর্তমান সমাজে ছড়িয়ে পড়েছে লিভ টুগেদার, যার প্রভাব পড়েছে বিয়েতেও। মনোবিজ্ঞানীরা বলেন উন্নত দেশগুলোকে ফলো করতে করতে তাদের মতো হয়ে যাচ্ছে দেশের মানুষ। ইদানিং মারাত্মকভাবে দেখা দিচ্ছে লিভ টুগেদার। যদি কোনো দায়বদ্ধতা দায়িত্ব ছাড়া সমস্ত চাহিদা পূরণ হয়, তাহলে বিয়ের আগ্রহ তো স্বাভাবিকভাবেই কমে যাবে। শুভ সকাল শ্রোতা বন্ধুরা, আজ আমরা নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর। ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনা। তুরস্কে পুতিনের সঙ্গে বৈঠকে রাজি জেলেনস্কি। ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে উত্তেজনা কমাতে এবার সরাসরি আলোচনার পথে হাঁটতে চলেছেন দুই নেতা। চলুন বিস্তারিত জানি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন। আগামী বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে এই বৈঠক হওয়ার কথা। গত রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জেলেনস্কি বলেছেন, আমি পুতিনের জন্য অপেক্ষা করব। হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার কোনো মানে নেই। তিনি সোমবার থেকে যুদ্ধবিরতি শুরু করে কূটনৈতিক সমাধানের পথ খুলতে চান। অন্যদিকে পুতিনও এই বৈঠকে রাজি। ক্রেমলিন থেকে দেওয়া এক বিরল ভাষণে তিনি বলেছেন, ১৫ মের মধ্যে সিরিয়াস আলোচনা শুরু করে সংঘাতের মূল কারণ দূর করতে চাই। তুরস্ক এই আলোচনার মধ্যস্থতায় প্রস্তুত। বিশ্ব নেতারা এতে শান্তির আশা দেখছেন। ইউরোপীয় নেতারা যেমন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রাশিয়াকে ৩০ দিনের শর্তহীন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হতে আহ্বান জানিয়েছেন। এই আলোচনার পেছনে বড় ভূমিকা রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, জেলেনস্কির এখনই পুতিনের সঙ্গে বসা উচিত। আলোচনায় চুক্তির সম্ভাবনা আছে কিনা তা অন্তত বোঝা যাবে। তবে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, পুতিন বর্তমানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদযাপন নিয়ে ব্যস্ত, যা যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া সম্ভব হতো না। এই বৈঠক যদি সফল হয় তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধে দীর্ঘস্থায়ী শান্তির পথ খুলতে পারে। জেলেনস্কি ও পুতিনের এই সিদ্ধান্ত বিশ্ববাসীর কাছে একটি বড় আশার বার্তা। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সতর্ক করে বলেছেন, কোনো চাপ গ্রহণযোগ্য নয়। শ্রোতা বন্ধুরা, এই ঐতিহাসিক মুহূর্তের দিকে সবার নজর। আসুন আমরা শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রার্থনা